দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সল কোন অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিক রোগীর পায়ের যত্নে করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইফতেখার মান্নান, সহযোগী অধ্যাপক, পপুলার মেডিকেল কলেজ। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, ডায়াবেটিক রোগীদের সম্পর্কে আমরা সকলে জানি, অনেকেই সচেতন। অনেকে ডায়াবেটিস রোগীদের কী কী করণীয়, কী কী খেতে হবে, কী চিকিৎসা নিতে হবে সেগুলো নিয়ে আমরা সকলেই জানি। আবার ডায়াবেটিস থেকে বিভিন্ন ধরনের জটিলতা হয়। সবচেয়ে বেশি জটিলতা বা সবচেয়ে বেশি কথা বলা হয় কিডনির সমস্যা নিয়ে, আবার চোখের সমস্যা নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে পায়ের সমস্যা নিয়ে খুব বেশি আমাদের মধ্যে আলোচনা হয় না। কিন্তু এ থেকে কিন্তু পায়ের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে পা কেটেও ফেলতে হতে পারে। সামান্য কিছু নিয়ম মেনে চললে বা একটু দ্রুত যদি আমরা চিকিৎসকের কাছে যাই, তাহলে কিন্তু এই জটিলতা থেকে কিন্তু আমরা বাঁচতে পারি। সুতরাং এই অনুচ্চারিত বা যেই বিষয়টা নিয়ে আমরা খুব কম আলাপ করেছি, সেই বিষয়টা আজকে আমরা রেখেছি। আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিক রোগীর পায়ের যত্ন, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইফতেখার মান্নান। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। একটু যদি আমরা বলতাম যে আসলে ডায়াবেটিক রোগীদের পায়ের কি কি সমস্যা হতে পারে, যদি একটু বলতেন। ডায়াবেটিক রোগীদের আসলে পায়ের সমস্যাকে আমরা দুটো ভাগে ভাগ করি মূলত। প্রাথমিকভাবে যেটা হয় যে পায়ের অনুভূতি কমে যায়, এটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়। আরেকটা হলো পায়ের রক্ত চলাচল কমে যায়, যেটাকে ডায়াবেটিক এনজিওপ্যাথি বলা হয়। তো এটা রোগী ভেদে কারো নিউরোপ্যাথিটা আগে হয়, রক্ত চলাচল ঠিক থাকে, কারো কারো ক্ষেত্রে রক্ত চলাচল আগে কমে যায়, নিউরোপ্যাথি থাকে না, অনুভূতি ঠিক থাকে। কারো কারো ক্ষেত্রে দুটো সমস্যা একত্রেই হতে পারে। এর ফলে যেহেতু তার রক্ত চলাচল কম এবং অথবা তার অনুভূতি কম, তাদের পায়ে আঘাত পাওয়াটা খুব সহজ। ছোট ছোট দেখা যায় তারা হাঁটছে কিন্তু অনুভূতি হচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছেন। এরকম রোগী পাওয়া যায় যে হয়তো একটা ধারালো কোনো কিছুর উপরে পাড়া দিয়েছেন, একটা পেরেকের উপরে পাড়া দিয়েছেন, বুঝতে পারেননি যে কেটে গেছে বা কিছু বিঁধে গেছে পায়ের নিচে। এটা যেমন একরকম হোঁচট খেয়েছেন, একটা আঘাত পেয়েছেন, অনেকক্ষণ পরে রক্ত দেখে বুঝতে পেরেছেন যে তার পায়ে একটা বড়সড় ক্ষত সৃষ্টি হয়েছে। কিন্তু যেটা পরবর্তী যেটা সমস্যা, যে তার অনুভূতি না থাকা প্লাস তার যে রক্ত চলাচল না থাকা, এই ছোট ছোট ক্ষতগুলো সহজে সেরে যায় না। অন্যান্য রোগীদের ক্ষেত্রে যেটা হয় যে এই ছোট্ট একটা ক্ষত হয়তো সামান্য একটু যত্ন নিলে, একটু মলম লাগালে, ড্রেসিং করলে, একটু 2-4টা ওষুধ খেলে ঠিক হয়ে যায়। কিন্তু ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিসের কারণে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে, সাথে আনুষঙ্গিক এই দুটো সমস্যার কারণে এই ছোট্ট একটা ক্ষত, ছোট্ট একটা আঘাত, এটা একটা বড় সমস্যার রূপ নেয়। তো এটাই আসলে কিছুটা আমি মনে করি যে সচেতনতার অভাব। একটু ছোট্ট শুরুতেই একটু ব্যবস্থা নিলে কিন্তু অনেক বড় বড় বিপদ। অনেকেই ধরেন আজকের বিষয় দেখেও ভাবতে পারে যে ডায়াবেটিসটা আমরা এখানে অনেক আসলে শো করেছি, আবার ডায়াবেটিস থেকে বিভিন্ন জটিলতা। কিন্তু এই যে বিষয়টা পায়ের ক্ষেত্রে আমরাও দেখেছি নিজেদের অভিজ্ঞতায় চিকিৎসক হিসেবে, পা থেকে কিন্তু অনেক বড় আসলে জটিলতা হয়ে যায়। একটু যদি বলতেন তাহলে এই যে জটিলতাগুলো হচ্ছে, এটার আসলে কি কি করণীয় রয়েছে একজন ডায়াবেটিক রোগীর? তো ডায়াবেটিক রোগীদের আসলে আমরা বলি সবচেয়ে বড় হলো প্রিভেনশন, প্রতিরোধ। হ্যাঁ, প্রতিরোধের জন্য নিজের সতর্কতা এবং সচেতনতার উপরে আর কোনো ব্যবস্থা নেই। মূলত কি কি ক্ষেত্রে, এক হলো যে চলাফেরা, হাঁটা চলায় তাদেরকে সাধারণ অন্য 10 জন মানুষের তুলনায় বেশি সতর্কতা নিতে হবে। অসমান জায়গায়, উঁচু নিচু জায়গায়, বিশেষ করে সিঁড়ি দিয়ে ওঠার সময়, নামার সময়, যেখানে দরজায় বা বাসার ভিতরে একটু উঁচু নিচু আছে, সেই জায়গাগুলোতে অতিরিক্ত তাদের জন্য সতর্কতা নেওয়ার প্রয়োজন। দ্বিতীয় হলো যে খালি পায়ে চলাফেরা না করা, কারণ খালি পায়ে চললেই পায়ে আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, এবং যে জুতোটা পরছে বা স্যান্ডেল পরছে সেটার মাপটা যথাযথ হওয়া দরকার। কারণ হলো যে অনেক সময় জুতা বেশি টাইট হয়ে যায়। ও একটা জিনিস আসলে ডায়াবেটিস রোগীর রক্ত চলাচল সমস্যার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত, যে পা ফুলে। অধিকাংশ ডায়াবেটিক রোগীদেরই বেশিক্ষণ বসে থাকলে বা দাঁড়িয়ে থাকলে পা ফুলে। তো দেখা যায় যে যেই জুতোটা তার ফোলা ছাড়া পায়ে ফিট হতো ঠিক মতো, সেই জুতাটা পা ফুলে যাওয়ার পরে টাইট হয়ে যায়। এবং সেটা যদি শক্ত জুতা হয়, বিশেষ করে চামড়ার শক্ত জুতা হয়, তাহলে সেই টাইটনেস সে তো অনুভব করতে পারছে না যে তার জুতো টাইট হয়ে গেছে। তো একেই তার রক্ত চলাচল কম, টাইট জুতার প্রেশারের ফলে রক্ত চলাচল আরও কমে যায়। আমরা এরকম রোগী পাই যারা বিভিন্ন জায়গায় বিদেশে সফরে যান, বিদেশে হয়তো লম্বা একটা ফ্লাইট চড়ে এসছেন, দেশে এসছেন বিদেশ থেকে, 10-15 ঘন্টা প্লেনে বসেছিলেন, সুস্থ মানুষ প্লেনে উঠেছেন,
প্লেন থেকে নামার পরে দেখা গেল তার একটা আঙ্গুল কালো হয়ে গেছে, পচে গেছে, ঘা হয়ে গেছে, হ্যাঁ, বা হয়তো হজে গেছেন, উমরায় গেছেন, সেখান থেকে ফিরে এসে দেখা গেল যে পায়ের তলায় বিশাল বড় ঘা, দুর্গন্ধ বেরোচ্ছে, পুঁজ পড়ছে। তো এটা কিন্তু আসলে ঠিক ওনারও দোষ না, এটা ওনারও দোষ না। কিন্তু এই যে যদি সতর্কতামূলক ব্যবস্থা, যে মাপ মতো জুতা পরা, নরম জুতা পরা, আমরা বলি মাঝে মাঝে জুতাটা খুলে নিজে একটু চেক করা, যে এই ধরনের যে বিষয়গুলি একটু খেয়াল রাখতে আসলে কিন্তু অনেক, আমি বলবো যে এই যে যত্নের কথা বলেন, আরও অনেক ধরনের আসলে যত্ন নিতে হবে, বিশেষ করে যে তাদের অনুভূতি হচ্ছে না, রক্ত চলাচল কম হচ্ছে। এই যত্ন আপনি কী কী নেওয়া উচিত, কী কী সতর্কতা আসলে অবলম্বন করা উচিত, সেটা নিয়ে আমরা আরও আলাপ করবো। একটু সুন্দরভাবে বলছেন, দীর্ঘক্ষণ যদি কারো ফ্লাইটে বসে থাকে বা উমরাতে যায়, হজে যায়, সামনে তো আসলে হজের মৌসুম, এই সময় আসলে এইটাই একটু যদি বলতেন, যারা হজে যাবে কিছুদিন পরে তো হজ ফ্লাইট শুরু হয়ে যাবে, তাদের ক্ষেত্রে যদি আমরা একটু, যারা এই অনুষ্ঠানটা নিশ্চয়ই তারাও দেখছেন, এটা যদি একটু বলতেন, তারা কি কি আসলে অবলম্বন করবেন? আচ্ছা, তো এখন আসলে যেটা হয় যে হজের যে পরিবেশ, আমরা একটু মানে আরব দেশ সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে যে এখানে তাপ বেশি এবং শুষ্ক বেশি আবহাওয়া, আমাদের দেশের থেকে ভিন্ন। এবং যেটা হয় যে অনেক মানুষের ভিড় থাকার কারণে এর মধ্যে জুতা হারিয়ে যাওয়া, জুতা খুঁজে না পাওয়া, এরকম সমস্যা প্রায়শই হয়ে থাকে। তো আমি যেটা পরামর্শ দিব যে একটা হলো পায়ের যত্ন নেওয়া, পা রেগুলার ধুয়ে পরিষ্কার করা এবং অজুর পরে বিশেষ করে পাটা সুন্দর করে মুছে শুকিয়ে ফেলা, এটা এক। দ্বিতীয় হলো যে যে কোনো ধরনের তেল, ময়েশ্চারাইজার, ভ্যাসলিন এরকম কিছু একটা দিয়ে শুষ্কতা থেকে পাকে আমরাও দেখেছি একদম শুষ্ক হয়ে যায়, এটা একটা খুবই সুন্দর বলেছেন। না যায়, অনেকে তো দেখা যাচ্ছে ছোট একটা ব্যাগ রাখেন, সেখানের মধ্যে একটা ভ্যাসলিন যদি রেখে দেন, একটা যে কোনো অলিভ অয়েল হতে পারে, ভ্যাসলিন হতে পারে, সাথে নিয়ে রাখা। তৃতীয় হলো যে নিজের জুতার ব্যাপারে এক্সট্রা একটু সতর্কতা অবলম্বন করা, যে জুতা কোথাও রেখে না যাওয়া, নিজের জুতা প্রয়োজনের সাথে আরেকটা ব্যাগের মধ্যে, সবাইটা এখন ছোট ব্যাগ কাঁধে বা কোথাও, এবং অনেকেই আছে যে স্যান্ডেল জাতীয়, মানে চপ্পল, বিশেষ করে আপনি যেটা খুব সুন্দরভাবে বলছেন, অন্য মানুষ ধরেন ওখানেও তো জুতা কিনতে পাওয়া যায়, সেটা কিনতে পারেন, কিন্তু ওনার জন্য যে বিশেষ জুতা সেটাও তো ওখানে পাওয়া নাও যেতে পারে ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে। এক্স্যাক্টলি। তো আমাদের আসলে সাধারণত আমাদের যেটা হয়, আমরা সহজ হওয়ার জন্য স্যান্ডেল ব্যবহার করি, রাবার বা স্পঞ্জের স্যান্ডেল ব্যবহার করি। এটা অ্যাভয়েড করতে পারলে ভালো। আমি মনে করি যে কাপড়ের নরম জুতা, যেটা একটু হিল, আমরা এই অনুষ্ঠানেও দেখেছি যারা ফিজিক্যাল মেডিসিনে বনো, তারা বলছেন যে সামনে থেকে পেছনে অন্তত যদি দ্বিগুণ একটু উঁচু থাকবে, একটু নরম হবে এবং ফ্লেক্সিবল হবে। এবং যেটা আমি একটু আগেই বলছিলাম যে পা ফুলে যায়, তো ফুলে গেলেও যাতে জুতা টাইট না হয় সেই পরিমাণ একটা ইলাস্টিসিটি মিনিমাম যাতে জুতার মধ্যে তারা মোটামুটি আমার মানে একাধিক জোড়া জুতা আসলে নিয়ে যাওয়া উচিত। কারণ যেখানে উনি যাবেন সেখানে দোকানে গিয়ে ওনার পছন্দ মতো জুতা পাবেন কিনা এটার কোনো ঠিক নেই। সেটাই। আর এমনিতে সাধারণভাবে আসলে ডায়াবেটিক রোগীদের, এটাতে আমরা একটা হজ বা উমরা নিয়ে আলাপ করলাম, সাধারণভাবে আসলে কি কি করণীয়, বিশেষ করে ছোটখাটো আঘাত পেলে আসলে কি করবে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, তো আমার আসলে পরামর্শ হলো যে ছোট আঘাত পেলে কখনোই এটাকে ছোট মনে না করা। হ্যাঁ, এবং আমরা প্রায়ই এরকম রোগী তো প্রায়ই এর সম্মুখীন হতে হয়, যে বলে আমার তো কিচ্ছু ছিল না, ছোট্ট একটা ক্ষত হয়েছিল, এই নখের কোনো একটুখানি পুঁজ হয়েছিল, একটু আঘাত লেগে নখটা উল্টে গেছিলো, পায়ের তলায় একটা পেরেক ফুটেছিল, কিছু না। কিন্তু সেটা নিয়ে যেহেতু তার অনুভূতি নাই, সাধারণভাবে আমাদের কোনো আঘাত পেলে আমরা তো ব্যথার কারণে নিরুপায় হয়ে ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু যার পায়ে ব্যথা নেই সে তো ভাবে যে সুতরাং এই সময় আমাদের আরেকটু সচেতন হতে হবে। এই ক্ষেত্রে আসলে কি কি চিকিৎসা করণীয় বা কি কি ওষুধ দিতে হবে, সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করব। আমরা বিরতির আগে আলাপ করছিলাম, আপনি সুন্দরভাবে আসলে বলছিলেন যে এই যে যারা ডায়াবেটিক রোগী, সাধারণভাবে আমরা তো হজ নিয়ে আলাপ করলাম, কিন্তু এছাড়াও সাধারণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামান্য একটু আঘাত পাচ্ছে বা দেখা যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে, এইসব ক্ষেত্রে আসলে কি কি করণীয় সেটা আপনি আলাপ করছেন, আলাপটা আমরা একটু বিস্তারিত শুনতে চাই। হ্যাঁ, তো আমি আসলে পায়ের যত্নের সাথে আরেকটা জিনিস একটু জোর দিতে চাই, সেটা হলো যে ডায়াবেটিসের যত্ন। এবং ডায়াবেটিক রোগীদের একটা বিষয় নিয়ে আমরা একটু সমস্যাই বলছি, ডায়াবেটিসটা তার নিয়ন্ত্রণে থাকতে হবে। এক্স্যাক্টলি। কারণ হয় কি যে একটা দীর্ঘমেয়াদী রোগ, এবং ডায়াবেটিক রোগীদের প্রায়ই আমরা দেখি যে একটা পর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে যায়, যে আমি তো সবই করছি কিন্তু তারপরও তো আমার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকছে না, অথবা সামনে খুব সুস্বাদু খাবার আছে খেতে পারছি না। হ্যাঁ, তো এইটার ব্যাপারেই আসলে আমি একটু জোর দিতে চাই যে ওনাদের একটা সাধারণ তাদের যে স্বাস্থ্যগত ব্যাপার, অর্থাৎ মানে খাবার দাবারের ব্যাপারে কিছুটা সংযম রাখা, ওষুধপত্র ইত্যাদি নিয়মিত ব্যবহার করা, ইনসুলিন অনেক সময় কষ্টকর হয়ে যায়, তাও এটা যাতে নিয়মিত ব্যবহার করা যায়, রেগুলার ডাক্তারের ফলো আপে থাকা, যে এই সব কিছুর পরেও ওনারটা নিয়ন্ত্রণে থাকছে কিনা, প্লাস ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। কারণ ডায়াবেটিসের রোগী শুধু ওষুধ বা চিকিৎসকের বিষয় না, রোগী যদি নিয়মিত ব্যায়াম না করেন, হাঁটাচলা না করেন, ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকেন, এটা নিয়ন্ত্রণ করা সব কিছু দিয়েও খুব কঠিন হয়ে যায়।
তো তার সাথে পায়ের যত্নের ব্যাপারে আমরা যেটা বলছিলাম যে পায়ের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ময়েশ্চারাইজ করা এবং এমন জুতা পরা যেটাতে একাধারে যেমন পাকে প্রোটেক্টও করবে, আবার কোনো অবস্থায় বেশি বেশি টাইট। একটু আমি জানতে চাইছি, যেটা আমার নিজের আসলে জানার আগ্রহ, যে মোজা কেমন পরবে, এমন কি কোনো বিষয় রয়েছে কিনা? মোজাটা আসলে হওয়া দরকার এমন যেটাতে আমরা সাধারণ বাংলা ভাষায় বলি সুতি মোজা, হ্যাঁ, যেটা খুব টাইট হবে না, অনেক বেশি ইলাস্টিক কম্পোনেন্ট না, চেপে বসে যাবে না, বাট কিন্তু এটা পায়ের যে ঘাম বা আর্দ্রতা আছে সেটাকে শোষণ করবে, কিছুটা তাকে প্রোটেকশনও দিবে। এবং বিশেষ করে আপনি মোজার প্রসঙ্গ যেহেতু তুললেন, আমি মনে করি যে ডায়াবেটিক রোগীরা শীতকালে বিশেষ করে শোয়ার সময় মোজা পরে শোয়াটা ভালো। কারণ ডায়াবেটিক রোগীদের যাদের নিউরোপ্যাথি থাকে তাদের অনেকেরই পায়ে জ্বালা পোড়া থাকে, এবং জ্বালা পোড়া থাকার কারণে আমরা অনেক রোগীর কাছেই শুনি যে তারা রাত্রেবেলায় পায়ে পানির মধ্যে চুবিয়ে রাখেন, বাইরে বের করে রাখেন, এসি ফ্যান ছেড়ে পায়ে বাতাস লাগান, কিন্তু এটা পা জ্বালা পোড়া কমে, একাধারে এটাতে কিন্তু পায়ে রক্ত চলাচল কমে যায়। হ্যাঁ, কারণ রক্তনালীগুলো ঠান্ডাতে সংকুচিত হয়ে যায়, ফলে পায়ের রক্ত চলাচল কমে যায়, হিতে বিপরীত হতে পারে। তো সেজন্য আমি মনে করি যে একটা মোজা ব্যবহার করলে আমার এই পা যে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আচ্ছা, আর এই মোটামুটি, এছাড়া আসলে ওনার যে মূল রোগের চিকিৎসা করলে বাকিটা আমার ধারণা। আচ্ছা, এই যে সমস্যাগুলো হয়, পায়ে কি কি সমস্যা হতে পারে? একটা হচ্ছে যে পুঁজ হতে পারে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, পায়ের আসলে সবচেয়ে বেশি আমরা যেটা পাই এটাকে বলি আমরা ট্রফিক আলসার, ডাক্তারি ভাষায় বলি যে পায়ে অনুভূতি না থাকার কারণে কোন জায়গায় কতটুকু চাপ পড়ছে বা ঘষা লাগছে এটা রোগীরা বুঝতে পারে না। প্লাস পায়ের অনুভূতি কম থাকার কারণে পায়ের পশ্চারটাও, পাটা কি সোজা অবস্থায় পড়ছে না বাঁকা হয়ে পড়ছে, এটাও অনেক সময় রোগীরা বুঝতে পারে না। তো এই বেকায়দায় কোনো জায়গায় চাপ বেশি বা কম পড়ার কারণে এবং রিপিটেডলি ঘষা লাগার কারণে দেখা যায় ক্ষত সৃষ্টি হয়, এবং এটা শুরুতেই কিন্তু পুঁজ থাকে না বা জীবাণুও থাকে না, এটা চামড়ার মধ্যে একটা, আমরা ডাক্তারি ভাষায় যেটাকে আলসার বলি, সেরকম একটা আলসার তৈরি হয়। এবং যখন একটা আলসার তৈরি হয় তখন ওখানে স্কিন মানে না থাকার ফলে জীবাণু ঢোকার একটা পথ সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, তো এটা একটা বড় সমস্যা। এবং পায়ে যদি কারো আলসার থাকে, রোগীদেরকেই আমরা বলি যে আপনি অন্তত এই আলসারটা ফার্দার যাতে আর খারাপ না হয়, আরো যাতে এটা গভীর না হয় বা ময়লা না হয়, সেদিকে একটু এক্সট্রা। এই সময় আসলে কি আপনাদের যখন কাছে যান, কি কি চিকিৎসা আসলে আপনারা করেন? হ্যাঁ, তো আমরা চিকিৎসা বলতে আসলে আমরা এক রকমের চিকিৎসা হলো যে যাতে এটা খারাপ না হয় সামনে। জি, মানে প্রাথমিক অবস্থায় গেলে একটা চিকিৎসা, আর একদম যারা শেষ পর্যায়ে গেলে, তার দুটোই আমরা শুনতে চাই। তো যেটা হলো যে যাতে আর খারাপ না হয় তার জন্য মূল আসলে বিষয়টা হলো যে আবারও আমি জুতার দিকে জোর দিচ্ছি, কারণ হলো কি আমরা তো সবাই রেডিমেড জুতা পরে অভ্যস্ত, এবং আসলে সত্যি কথা বলতে যে সেই জুতাটা যার মাপে বানানো হোক, কারো পায়েই ঠিক মতো আসলে মাপে ফিট করে না। তো এটা অন্য 10 জনের জন্য ম্যাটার না করলেও ডায়াবেটিক রোগীর জন্য এটা ম্যাটার করে। প্রয়োজনে আমি মনে করি যে অর্ডার দিয়ে জুতা বানিয়ে নেওয়া, তার পায়ের যে সাইজ, শেপ, আকার আকৃতি আছে, গড়ন আছে, সে অনুযায়ী বানিয়ে নেওয়া, এবং যে জায়গায় ধরেন প্রেশার কোনো জায়গায় কম পড়ছে, বেশি পড়ছে, সেই হিসাবে সোলটাকেও কিন্তু উঁচু নিচু করে নেওয়া যেতে পারে, তাতে করে আপনার ক্ষত হয়ে যাওয়ার চান্সটা কম থাকে। আর পরবর্তীতে যদি ক্ষত হয়েই যায় বা পুঁজ হয়ে যায় বা ইনফেকশন হয় বা অনেক সময় ছোট ছোট ফাটল ধরে হাড়ের মধ্যে, রোগী বুঝতে পারেন না কিন্তু ফাটল ধরে, তো এগুলো যথাযথ যারা ফুড কেয়ারের বিশেষজ্ঞ আছেন, ফুড কেয়ার অনেকেই করে থাকেন, সবাই করেন না, কিন্তু ধরেন ডায়াবেটিক সেন্টারগুলোতে ফুড কেয়ারের অপশন আছে। কোথায় কোথায় অনেক একটু বলতেন? আমাদের দেশে তো আসলে আমরা যে ডায়াবেটিক সমিতির যে হাসপাতালগুলো আছে সেগুলিতে রয়েছে, বেশিরভাগ মেডিকেল কলেজেও রয়েছে। আচ্ছা, ফুড কেয়ার আলাদা। আমরা অনুষ্ঠান একদম আর হয়তো আমাদের মিনিট খানেক আছে, এর পরবর্তী যারা জটিলতা হয়ে গেলে কি কি চিকিৎসা আসলে? জটিলতা হয়ে গেলে আসলে আমি বলবো যে একটা সাধারণ প্রবণতা হলো কি, রোগীর ব্যথা নাই বলে আমরা ধরে নেই যে ভিতরে কিছু নেই। হ্যাঁ, কিন্তু আমাকে বুঝতে হবে যে রোগীর একটা বড় ইনফেকশন, পুঁজ, ফোড়া হয়ে যাওয়ার পরেও ডায়াবেটিক রোগীর কোনো ব্যথা না থাকতে পারে। তো সময় এটাতে একটা আমরা প্রবলেম ফেস করি যে রোগীরা যখন ডাক্তারের কাছে আসেন, ডাক্তার যখন বলেন যে আপনার পাটা কেটে পুঁজটা বের করে দিতে হবে, রোগী বলে যে কোথায় পুঁজ, আমার তো পায়ে কোনো ব্যথা নেই। তো হালকাভাবে না নিলে, ডাক্তারের পরামর্শ অনুসরণ করলে আমার মনে হয় যে আসলে এটা তো ঢালাও সবার জন্য এক চিকিৎসা দেওয়া সম্ভব নয়, হ্যাঁ, কিন্তু যথাযথ সময় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হলে। এই যে জটিলতা হয়ে গেলে সেই সব চিকিৎসাকে আমাদের দেশে আসলে সহজলভ্য কিনা? খুবই সহজলভ্য, কারণ এগুলো কোনোটাই খুব হাইটেক কোনো চিকিৎসা নয়। মূলত হলো যে তো আপনার কোনো জায়গায় পচন ধরলে সে পচা অংশটা দ্রুত ফেলে দেওয়া দরকার, যাতে করে পচনটা না ছড়ায়। একটা পচা অংশ রেখে দিলে সেখান থেকে আরও উপর দিকে পচন ছড়ানোর ভয় থেকে। দ্বিতীয় হলো কোথাও কোনো পুঁজ জমা হলে সেটা দ্রুত কেটে বের করে দেওয়া দরকার। আর তৃতীয় হলো যে পায়ে যখন সমস্যা হচ্ছে তখন রোগীর বিশ্রাম,
বিশ্রাম হ্যাঁ, এটা খুব দরকার। মানে ওই ক্ষতযুক্ত পা নিয়ে সে যদি চলাফেরা কাজকর্ম করতে থাকে পা তো শুকানোর সুযোগ পায় না। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার ইফতেখার মান্নান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে বলছিলাম, ডায়াবেটিক রোগের পায়ের যত্ন বিষয়টা কিন্তু এত হেলাফেলার না। এটা থেকে আমরা আগেই আসলে বলেছিলাম যে পা কেটেও ফেলতে হতে পারে এবং এটা কিন্তু একেবারে বিরল নয়, অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে। সুতরাং কিছু নিয়ম যেগুলি ডাক্তার ইফতেখার মান্নান বলেন, সেই নিয়মগুলো মেনে চলা, সেই সাথে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখা, এই দুইয়ের মিলন ঘটালে দেখা যাবে যে এই ধরনের জটিলতা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা সকলেই সুস্থ থাকি, এই কারণে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।